আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বজ্র ও নিষ্কাশনের কি পঞ্চম ক্লাস। তো দেখো, আমরা বলছিলাম অস্মো রেগুলেশন পর্যন্ত হয়েছিল, এটাও সৃজনশীল। তবে এখানে সোডিয়াম আয়ন সমতা রক্ষা, পটাশিয়াম আয়ন সমতা রক্ষা, এখানে যে বিষয়টা আছে এটা এমসিকিউ, এটা সৃজনশীল না। হ্যাঁ, তো সোডিয়াম আয়ন সমতা রক্ষা একটা বিষয় মনে রাখবে এমসিকিউর জন্য, যে সবসময় বহিঃকোষীয় তরল বলতে কোনটা বোঝায়? রক্তরস, হ্যাঁ, বা দুই কোষের মাঝে যত কিছু উপাদান আছে, তরল উপাদান আছে, এদেরকে বলা হয় বহিঃকোষীয় তরল। ঠিক আছে, আমরা রক্ত কণিকাকে কিন্তু বহিঃকোষীয় তরল বলবো না, তারা তো আসলে এক ধরনের কোষই, তাই না? তাহলে বহিঃকোষীয় তরল বলতে আমাদের যত টিস্যু আছে, আমাদের এই যে রক্ত কণিকা আছে, এই বাদে যে পানিগুলো আছে আর কি, সেগুলো হলো বহিঃকোষীয় তরল। তো আমাদের বহিঃকোষীয় তরলে সবসময় সোডিয়াম, একটা কথা মনে রাখবা, বহিঃকোষীয় তরলে সবসময় সোডিয়াম বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ আমরা খাদ্য খাবার খাই, সব খাবারে লবণ বেশি খাই, তাই না? সব খাবারে লবণ বেশি খাই, এই জন্য দেখা যায় রক্তরসে কিন্তু সবার আগে এই লবণের পরিমাণটা বেশি বলে সোডিয়াম আয়নটা বেশি হয়ে যায়। লবণ পরে সোডিয়াম ক্লোরাইড ভেঙে যায়, দিয়ে সোডিয়াম আয়ন হয়ে যায়। বুঝতে পারছো? তো এই জন্য দেখা যাচ্ছে যে কণিকার তুলনায়, মানে আমাদের কোষের তুলনায়, বা আমাদের যে লোহিত কণিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, এদের তুলনায় রক্ত রসে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন পাওয়া যায়, বেশি বেশি থাকে। এই জন্যই কিন্তু তোমার হচ্ছে রক্ত আমাদের কি ক্ষারীয় হয় না, না কি অ্যাসিডিক হয় না, অম্লীয় হয় না, ক্ষারীয় হয়। আমাদের রক্ত ক্ষারীয়। ক্ষারীয় তার প্রমাণ কি? তুমি যদি দাঁতে কখনো রক্ত যদি আসে, তাহলে তুমি বুঝবা যে নুনতা লাগবে, লাগবে না? নুনতা লাগবে। তাহলে এটা একটু মনে রাখবো যে যেহেতু আমরা খাদ্য খাওয়ার সময় অনেক বেশি লবণ খেয়ে ফেলি, সেহেতু বহিঃকোষীয় তরলে লবণ বেশি, তার মানে সোডিয়ামও বেশি, সোডিয়ামও বেশি। তাহলে এখানে একটা কথা বলা আছে, দেখো, যে বহিঃকোষীয় তরলে, এটা এমসিকিউ, 142 মোল মিলিমিটার মোল পার লিটার থাকে হচ্ছে সোডিয়াম আয়ন, 142। আর দেখো অন্তঃকোষীয় তরলে কত? 10 মিলিমিটার মোল বাই লিটার। তাহলে মনে রাখবো, উল্টাপাল্টা যেন না হয়। বেশি যেটা, সেটা হলো অবশ্যই বহিঃকোষীয় তরল। কারণ ওই যে বললাম, বহিঃকোষীয় তরলে আমরা খাদ্য খাবার খাই, ধরো 2-3টা তরকারি যদি খাই, সব তরকারিতে লবণ থাকে, আমরা যাই খাই না কেন লবণ তো থাকেই, তাই না? তো এই জন্য দেখা যায় লবণের পরিমাণটা রক্তরসে বেশি বেড়ে যায়। বুঝতে পারছো? সবার আগে তো রক্তরসেই মিশে, তাই না? তা এইভাবে মনে রাখবো যে এই জন্য সোডিয়াম হলো বহিঃকোষীয় তরল বা রক্তরসে বেশি। ঠিক আছে, এটা মনে রাখবা। কিন্তু কোষের মধ্যে কম, এটা মনে রাখার বুদ্ধি। উল্টা কাহিনী আবার পটাশিয়ামের ক্ষেত্রে, আবার এটা আবার উল্টা। পটাশিয়াম আয়নটা সেক্ষেত্রে বহিঃকোষীয় তরলে পটাশিয়াম আয়ন হচ্ছে কম থাকে, অন্তঃকোষীয় তরল মানে রক্তরসে আবার বেশি পটাশিয়াম আয়ন যেটা, সেটাও তো আসলে আমরা যে ফলমূল খাই, শাকসবজি খাই, এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, তাহলে সবার আগে তো আসলে বহিঃকোষীয় তরলে মিশবে, বহিঃকোষীয় তরলেই তো যাবে, তাই না? তো এই জন্যে আর কি, যে পটাশিয়ামের ব্যাপারটা ভিন্ন, সোডিয়ামের ব্যাপারটা ভিন্ন। এখন দেখো, বৃক্ক ভালো রাখতে কি করা উচিত, এটা সৃজনশীল। বৃক্ক ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে, এটা অবশ্য সোজা, মানে এটা হলো নিজেরা পড়লেই বুঝতে পারবা, এটা একবারে 4-5 এর পড়া। বৃক্ক ভালো রাখার জন্য কি কি করতে হবে, যেমন আমি কয়েকটা বলি। যেমন ধরো, আমাদের হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি তোমার ওয়েট বেড়ে যায়, সেটা বৃক্কের উপরে প্রেশার পড়ে। ওয়েট বাড়লে তোমার হচ্ছে খাদ্য খাওয়ার প্রতি চাহিদা বেড়ে যায়, মানে খেতে বেশি ইচ্ছা করে। আর যখন তুমি বেশি বেশি খাবা, তখন বৃক্ক তো বজ্র পদার্থগুলোকে বের করার জন্য তার প্রেশারটাও বেড়ে যাবে, তাই না? তো এই জন্য ওয়েটের দিকে খেয়াল রাখতে হবে। সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে। সুষম বলতে, যেমন ধরো যে তুমি যখন মাংস জাতীয় খাবার অনেক বেশি খাবা, আর অন্যান্য ফলমূল বা সবজি যখন কম খাবা, তাহলে এটা তোমার সুষম খাবার হলো না। সুষম খাবার হলো পরিমিত খাবারও হতে হবে। মাংস জাতীয় খাবার খেলে বেশি পরিমাণ বৃক্ককে কাজ করতে হয়। বৃক্কের ওই জন্য দেখবা বড় লোকদের বেশি কিডনি রোগ হয়, কিন্তু বড় লোকদের বেশি ডায়াবেটিস হয়। কিন্তু বুঝতে পারছো, ডায়াবেটিস হলেও আবার কিডনি রোগ ত্বরান্বিত হয়, কারণ বড় লোকরা ম্যাক্সিমাম মাংস বেশি খায়, তাই না? মাংস বেশি খায়। অনেক বড় লোক আছে প্রতিদিনই মাংস খায়, এমনও বড় লোক আছে, মানে অন্য আইটেম যাই থাক, হ্যাঁ, মাংস তারা চলেই না, এরকম আর কি।
তো এই জন্য দেখা যায় বড় লোকদের কিন্তু কিডনি নষ্ট হয় বেশি। তখন ওই কিডনির উপরে মাংসের উপরে প্রভাব কিডনির কিভাবে, ওই যে আমরা জানি আমরা যে মাংস খাই সেটা কি হয়, এক পর্যায়ে অ্যামাইনো অ্যাসিড হয়, তাই না? পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিড অতিরিক্ত তো আমাদের শরীর জমা রাখতে পারে না, তো অতিরিক্ত গুলোকে বের করার সময় ডিঅ্যামিনেশন, ডি মানে কি মুক্ত, অ্যামিন গ্রুপ মুক্ত করে দেয়, পরে কি হয় ওই যে ইউরিয়া হয়, তাই না? তো এই কাজগুলা তো তোমার হচ্ছে যে যদিও তোমার এই যকৃৎ ইউরিয়া তৈরি করে, কিন্তু নিষ্কাশনের কাজ তো বৃক্ক দিয়েই করতে হয়। তাহলে ওর হলো বেশি বেশি প্রেশার পড়ে বৃক্কের উপরে এই বজ্র পদার্থ নিষ্কাশনে, তখন কিডনির একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সুষম খাবারের একটা বড় বিষয় প্রতিদিন 30 মিনিট হাঁটা বা এক্সারসাইজ করা। এটা কিন্তু আমরা যেটা করি অসুখ হওয়ার পরে আমরা এক্সারসাইজ করি, অসুখ হওয়ার আগে আমরা এক্সারসাইজ করি না। তুমি যদি অসুখ হওয়ার আগেই যদি এক্সারসাইজ করো, ছাত্র জীবনে যেমন হলো খুব একটা মানুষের অসুখ হয় না, কারণ ছাত্র জীবনে পরিশ্রম হয় মোটামুটি। হ্যাঁ, ছাত্র জীবনে পরিশ্রম হয় না। তুমি যতই রিক্সায় আসো আর অটোয় আসো, এই যে সিঁড়ি দিয়ে উঠলা হয়তো ব্যায়াম হয়ে গেল, তাই না? আবার নামছো, ব্যায়াম হচ্ছে। আবার রিক্সা ধরার জন্য তো কিছু দূর হাঁটা লাগে মোটামুটি, হ্যাঁ। তো এই জন্য ছাত্র জীবনে কিন্তু পরিশ্রম মোটামুটি হয়, কিন্তু বয়সকালে মানুষ আরাম প্রিয় বেশি হয়, তখনই কিন্তু অসুখ বিসুখ বেশি হয়। তো সময় থাকলে অবশ্যই যে এক্সারসাইজ করা অথবা 30 মিনিট হাঁটতে হবে, এবং এই 30 মিনিট তুমি যদি 3 বারে হাঁটো তাও হবে। 3 বারে যদি হাঁটো মানে 10 মিনিট 10 মিনিট করে হাঁটো তাও হবে। অনেকে বাড়ির মধ্যে হাঁটে, সময় নাই, বাড়ির মধ্যে হেঁটে নাই, বুঝতে পারছো? তো তাহলে শরীর ভালো থাকবে, ঠিক আছে? তো তোমাদের ফ্রি হ্যান্ড ব্যায়াম বা ব্যায়াম মানে হলো কোনো কিছু ছাড়া এমনিতেই ব্যায়াম করা, হ্যাঁ, এই মানে ওই যে ফ্রি মানে কোনো কিছু ছাড়া ব্যায়াম করা, এটা। আচ্ছা, এরপরে আরো কি কি আছে বলা হচ্ছে যে যেমন ধূমপান, পান, জর্দা, অ্যালকোহল এগুলো খাওয়া যাবে না। প্রতিদিন পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এগুলো তোমরা বুঝবা। পর্যাপ্ত ঘুমও দরকার। তো সেই পর্যাপ্ত ঘুম অবশ্য যে বয়স বাড়লে ঘুমের পরিমাণটা একটু বেশি দরকার হয়, হ্যাঁ, 7-8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হয়। তবে ইয়াং কালে তোমার 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, বুঝতে পারছো? মানে ঘুমের চাহিদা বয়সকালে বাড়ে, আবার ছোট কালে আবার বাড়ে। যে ছোট বাচ্চা যারা, তাতে 18 ঘন্টা ঘুমাতে হয়, ওই যে যাদের বয়স 1 বছরের কম আর কি, তাদের আবার বেশি ঘুমাতে হয় এরকম। আচ্ছা, এখন দেখো বৃক্কের 2 রকমের বিকল হয়। সাধারণত 70 বছর মানুষের বয়স হয়ে গেলে, হ্যাঁ, তখন বৃক্ক হলো 50% কাজ করতে পারে আর 50%ই কাজ করতে পারে না। মানে আগে কিন্তু আমরা কঠিন পড়াগুলো শেষ করে আসছি, এখন কিন্তু অনেক সহজ। যে 70 বছর পার হলে এই সমস্যাটা হয়। তো তবে বৃক্কের হচ্ছে যে যখন মানুষের বৃক্কের কোনো ক্ষতি হয়, বৃক্কে ধরো কোনো ইনফেকশন হয়েছে বা বৃক্ক ঠিকভাবে কাজ করছে না, এটা দেখা যায় যে 3 মাস ধরে তুমি ভুগছো কিন্তু তোমার লক্ষণ প্রকাশ পাচ্ছে না। যখন লক্ষণ প্রকাশ পায় সেই সময় কিন্তু দেখা যাচ্ছে প্রায় 70% বৃক্কের ক্ষতি হয়ে গেছে। এরকম একটা ঘটনা ঘটে, কারণ আমরা তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তার আগে তো যাই না। উন্নত দেশে অসুস্থ না হলেও ডাক্তারের কাছে যায়। তাদের হচ্ছে যে তারা অবশ্য অর্থনৈতিক দিক শক্তিশালী, যার জন্য তাদের ডাক্তারের কাছে আগেই যায়। অসুখ হওয়ার পরে গেলে ভালো করা কঠিন, আগে থেকেই প্রতিরোধ করাটা বেশি সহজ। তো ওরা তো এরকম যায়, আমাদের দেশে এটা হয় না। তো বলছে যে 3 মাস ধরে যদি কেউ বৃক্কের অসুখে ভুগে, তারপরে এক পর্যায়ে বৃক্ক আর কাজ করে না, এটাকে বলা হয় যে কিডনি ফেলোর। ফেলোর মানে কি? হার্ট ফেলোর যেমন বলছিলাম, তাই না? হার্ট ফেলোরে কি বলছিলাম? হার্টের দায়িত্ব গোটা শরীরে রক্ত সরবরাহ করা, এটা হার্টের দায়িত্ব। কিন্তু যখন ওই দায়িত্ব পালন করতে পারে না হার্ট, তখনই তো আমরা বলবো হার্ট ফেলোর। তাহলে কিডনির দায়িত্ব সকল বজ্র পদার্থ, আগেই বলেছি বজ্র পদার্থ কিন্তু আমাদের যে ল্যাকটিন সেটাও তো বজ্র পদার্থ, তাই না? আমাদের যা বজ্র পদার্থ না, কিন্তু সেটাকে কি আমরা এই রেচন পদার্থ বলি না? মনে আছে কিনা বলো, কেন বলি না? হ্যাঁ, রক্ত থেকে যে বজ্রগুলো বের হয়ে আসে সেটাই হলো রেচন পদার্থ, সেটাই হলো রেচন। রেচন মানেই হলো যে রক্ত থেকে বের হয়ে আসা বজ্র। রেচন মানে রক্ত থেকে বের হয়ে আসা বজ্র, তাই না? তাহলে হচ্ছে যে যদি বৃক্ক রক্ত থেকে এই বজ্র পদার্থ ঠিকভাবে বের করতে না পারে আর কি, তাহলে তো তখন হচ্ছে বৃক্ক ফেলোর। তখন বৃক্ক কাজ করছে না, ওর দায়িত্ব ছিল যে কাজ করা, কিন্তু দায়িত্ব পালন করছে না, তার মানে কি? তখন কিডনি ফেলোর।
ওই হার্ট ফেলিওরের মতোই অবস্থা আর কি। হ্যাঁ, তো এই জন্যে এখানে কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চিন যে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বা ক্রনিক রেনাল ফেলিওর কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে পড়বা। হ্যাঁ, যে এখানে আছে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল। তারপরে এমসিকিউর জন্য পড়বা যে বৃক্কের কার্যকারিতা কত পার্সেন্ট লোপ পেলে উপসর্গ দেখা দেয়, 70 থেকে 75%। আরেকটা হলো তাৎক্ষণিক বিকল হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাকুট। অ্যাকুট মানে তরুণ, অ্যাকুট মানে কি তরুণ, 48 ঘন্টার মধ্যে বৃক্ক দেখা যাচ্ছে কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এরকম ঘটনা ঘটলে সেটা হলো যে অ্যাকুইট বলা হচ্ছে। যেমন আমরা 5 অধ্যায় পড়ছি অ্যাকুইটার, তাই না, সেটা। তো এখানে বলে দিচ্ছে যে মাত্র 48 ঘন্টার মধ্যে যখন বৃক্ক দেহের বজ্র পদার্থ অপসারণ, পানি সাম্য ও ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট মানে কি আয়ন, ইলেকট্রোলাইট মানে আয়ন, ওই যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আছে না, এই আয়নগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট, ভারসাম্য নিয়ন্ত্রণ অক্ষম হয়ে পড়ে, তখন এই অবস্থাকে বৃক্কের তাৎক্ষণিক বিকল বলে। তো এই সমস্যাগুলা হতে পারে কিভাবে, যে যদি দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু মানুষের ইনফেকশন দিকেও এটা হতে পারে, বড় রকমের কোনো ইনফেকশন হয়েছে, অপারেশন করেছে, অপারেশন করার পরে বড় রকম ইনফেকশন হয়েছে, বা অনেক দিন ধরে চর্ম রোগে ভুগছে, এরকম তাৎক্ষণিক বিকল হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা যে বৃক্কের তাৎক্ষণিক বিকল কাকে বলে। এখন দেখো, এটা সৃজনশীল, বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণ কি কি কারণে তাৎক্ষণিক বিকল হয়। তার মধ্যে প্রথমে বলা হচ্ছে বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস। কারো যদি রক্ত বমি হয় বা সার্জিক্যাল করার কারণে অনেক রক্তপাত হয়ে গেছে, তাহলে তো বৃক্কে রক্ত বেশি যাবে না। আর বৃক্কে যদি রক্ত ঠিকভাবে না যায়, বৃক্কের সেলগুলো ঠিকভাবে কাজ করতে পারবে না, তখন বৃক্কের সেলগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর বজ্র পদার্থ নিষ্কাশন হবে না। তাহলে এই জন্য বলছে রক্ত বমি, সার্জিক্যাল অপারেশন, গর্ভপাত। গর্ভপাত করলেও কিন্তু অনেক রক্ত বের হয়ে যায়, গর্ভপাত তো জানো, তাই না, অ্যাবর্শন বলা হয়। তো শক, কারেন্টের শক খেলে তখন কিন্তু রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। কারেন্টের শক হলে, যে আমাদের হার্ট আছে না, হার্ট স্বাভাবিকভাবে শক লাগলে হার্ট স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, তখন কি রক্ত গোটা শরীরে ঠিকভাবে যায় না, তখন বৃক্কের কাছে পৌঁছায় না, তখন বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? ওই কারণ আমাদের হার্ট তো সংকোচন প্রসারণ করছে, সেটাও তো একটা ইলেকট্রিক সিগন্যালের কারণে, তাই না? বড় রকমের শক হলে তখন ওই বিদ্যুৎটার কাজ বন্ধ হয়ে যায়, তখন হার্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে তখন তারপরে তো হার্ট বন্ধ হয়ে গেলে তবে শক দিয়ে মানে চালু করা হয়, ওই যে ডাক্তাররা করে, হার্ট বন্ধ হয়ে গেলে চেষ্টা করে শক দিয়ে আবার ঠিক করার। সবসময় যে হয় তা না, মানে কখনো কখনো বেঁচে যায়। দেখবা যে ডাক্তাররা এটা করে, একবার হার্ট বন্ধ হয়ে যায়, তারপর চাপ দেয়, খুব জোরে জোরে চাপ দিতে হয়, কিন্তু আস্তে করে চাপ দিলে হবে না, মায়া করে চাপ দিলে হবে না, জোরে জোরে চাপ দিতে হবে, তারপরে দেখা যায় অনেক সময় চালু হয়ে যায়। এরকম ঘটনাও ঘটে, মানে ওটা মৃত্যুর হাত থেকে বেঁচে আসার মতো একটা অবস্থা। ওটা ডাক্তাররা ভালো জানে কিভাবে চাপ দিতে হবে, চাপ দেওয়ার সিস্টেমও আছে, 2 হাত দিয়ে চাপ দিতে হবে। তাহলে তারপরে হার্ট অ্যাটাকের কারণে হতে পারে। আচ্ছা, হার্ট অ্যাটাক হলে বৃক্কের সমস্যা কেন? হার্ট অ্যাটাক হলে আমরা জানি হৃদপিণ্ডি মারা যায়, তাই না? হার্ট অ্যাটাক হলে হৃদপিণ্ডি অনেকখানি হৃদপিণ্ডি মারা গেছে, হৃদপিণ্ডি যদি মারা যায় তাহলে হার্ট কি ভালোভাবে কাজ করতে পারবে? পারবে না। হার্ট গোটা শরীরে রক্ত সরবরাহ করবে না, তখন বৃক্কের কাছেও রক্ত যাবে না। কাজেই সেই কারণেও কিন্তু বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে তাৎক্ষণিক। হার্ট ফেলিওর একই কাহিনী, হার্ট ঠিকভাবে কাজ করছে না, তাই না? রক্তে পানি ও লবণ জাতীয় পদার্থের অভাব যদি হয়, তাহলেও কিন্তু কিডনি নষ্ট হতে পারে। স্বাভাবিক থেকে বেশি পরিমাণে যদি কম বেশি হয়ে যায়, তাহলে ভুল রক্ত দিলে, এটা তো বুঝতে পারছো, ভুল রক্ত মানে গ্রুপ যদি না করা হয়, অথবা ধরো কারো এই স্টেজ হয়েছে, কারো অন্য কোনো রোগ আছে, সেই রক্ত দেওয়া হলো, তাহলেও হচ্ছে ভুল রক্ত। যকৃৎ বৈকল্য, যকৃৎ ঠিকভাবে কাজ না করা, তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া, তীব্র সংক্রমণ, মানে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যেগুলো, তীব্র পানি শূন্যতা, যেমন কলেরা হলে, তাই না? কলেরা হলে তীব্র পানি শূন্যতা হবেই তো, কারণ প্রচুর পানি বের হয়ে যায়। কলেরা ডায়রিয়ার মধ্যে কি পার্থক্য মনে আছে বলো তো? কলেরা আর ডায়রিয়া কোনটা চালু ধোয়া পানি? হ্যাঁ, কলেরা হলে বোঝার উপায় হলো যে যে হাগুটা হবে সেটা একবারে কালারটা হবে চাল ধোয়া পানির মতো। বুঝতে পারছো? ওটা দেখলে তুমি বুঝে ফেলবে যে তোমার কলেরা হয়েছে, তখন কিন্তু তোমাকে দ্রুততার সাথে চিকিৎসা না নিলে তোমার কিন্তু বিপদ। 24 ঘন্টার মধ্যে তোমাকে একটু যদি মেডিসিন না খাও, তাহলে কিন্তু তোমার হাসপাতালে ভর্তি হতে হবে, তুমি মারাও যেতে পারো। বুঝতে পারছো? এই জন্য যে কারো হলে জিজ্ঞাসা করতে হবে যে কালারটা কেমন। বুঝতে পারছো? যদি দেখা যাচ্ছে যে পাতলা ডাউলের মতো হচ্ছে, কোনো টেনশনের কারণ নেই, মানে ওটা কলেরা না। হ্যাঁ, তাহলে কলেরা হলে তো খুব বেশি
হাবু হয় খুবই পাতলা। তো এই জন্য পানি শূন্যতা হবে। মারাত্মকভাবে পুড়ে গেলেও অনেক রক্ত নষ্ট হয়ে যায়, রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। তারপরে ক্ষতিগ্রস্ত বৃক্ক, মানে অর্থাৎ আমাদের বৃক্ক যদি নষ্ট হয়ে যায়, বলছে হঠাৎ বৃক্ক প্রদাহ, হঠাৎ ইনফেকশন, ওষুধের বিষক্রিয়াতেও হতে পারে। যেমন ব্যথানাশক ওষুধ, ব্যথানাশক ওষুধ তুমি বেশি খেলেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে। অনেকে না জেনে শুনে ডাক্তারের পরামর্শ খায়, তোমার অনেক দিন ধরে ব্যথানাশক ওষুধ খায়, তখন কিন্তু কিডনির উপরে সমস্যা তৈরি হয়, কিডনি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটার অনেক ঝামেলা ব্যথানাশক ওষুধে। তারপর বলছে বৃক্কে সংক্রমণের কারণে, ব্যাকটেরিয়া জনিত কারণে ভাইরাস, হেপাটাইটিস, হেপাটাইটিস তো জানো, হেপাটো মানে কি যকৃৎ, হেপাটো মানে যকৃৎ, আর আইটিস মানে কি প্রদাহ বা ইনফেকশন, প্রদাহ বা ইনফেকশন, তাই না? এটাই হলো হেপাটাইটিস। যক্ষা মানে কি, যক্ষার আরেকটা বাংলা কি বলতো? ইংরেজিতে টিবি রোগ বলে যক্ষাকে, টিবি রোগ বলে। আর যক্ষার আরেকটা বাংলা আছে কি বলতো? যক্ষার আরেকটা বাংলা, মেহেদি বলো, মনে নাই? কার মনে আছে? শরীর মনে আছে? কার মনে নেই? যক্ষার আরেকটা বাংলা হলো রাসক্ষয়। রাসক্ষয় মানে শরীর এত চিকন হয়ে যাবে, ওই জন্য বলা হচ্ছে রাসক্ষয়। বুঝছো? যক্ষার আরেকটা বাংলা হলো রাসক্ষয়। ম্যালেরিয়া তো জানো, ম্যালেরিয়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সর্পদর্শন, সাপ কামড়ালে, সাপ কামড়ালেও কিন্তু রক্ত জমাট বেঁধে যায়। সাপ কামড়ালে বিষ আসলে রক্ত জমাট বেঁধে যায়, তখন কিডনিতে রক্ত ঠিকভাবে সাপ্লাই হয় না, তখনও ঝামেলা হবে। বৃক্কের ইনফেকশন বা সংক্রমণ, বৃক্ক রক্তনালীর প্রদাহ, বৃক্কের যে রক্তনালী আছে এটাকে বলা হয় হিমোলাইটিক ইউরেমিক। হিমোলাইটিক ইউরেমিক মানে কি? হিমো মানে তো বুঝতে পারছো রক্ত, লাইটিক মানে কি রক্ত কণিকা ভেঙে যাওয়া, লোহিত কণিকা ভেঙে যাওয়া। আর ইউরেমিক মানে কি? ইউরিয়ার উচ্চ মাত্রা থাকা। ইউরেমিক মানে রক্তে ইউরিয়ার উচ্চ মাত্রা থাকা। তার মানে কি বৃক্ক কাজ করতে না বলে কিন্তু ইউরিয়া বেড়ে গেছে, রক্তে ইউরিয়ার উচ্চ মাত্রা থাকা, এটা হলো হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে অনেকগুলো লক্ষণের সমষ্টি। সিনড্রোম মানে অনেকগুলো লক্ষণের সমষ্টি, এটাকে বলে সিনড্রোম। বৃক্ক নালীতে রক্ত জমাট বাঁধা ইত্যাদি কারণে বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তারপরে দেখো মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা, যদি কারো মূত্র পাথর টাথর হয় তাহলে তো প্রস্রাব আসবে না, তাই না? তো এই কারণেও কিন্তু বৃক্ক নষ্ট হবে। কেন? যখন পাথর থাকবে, যখন প্রস্রাবের নালীতে পাথর থাকবে, তখন তো ইউরিয়া জাতীয় যে রক্তগুলো, ইউরিক অ্যাসিড গুলো বের হতে যখন পারবে না, তখন উপরের দিকে ব্যাক করবে। হ্যাঁ, এই জন্য বলা হয় প্রস্রাব আটকায় রাখাটাও বৃক্কের জন্য ক্ষতির কারণ। তোমার ধরো মানে পাথর টাথর হয়নি, তুমি এমনিতেই প্রস্রাব আটকায় রাখছো, এই প্রস্রাব আটকায় রাখাটাও ক্ষতির কারণ। প্রস্রাব আটকায় রাখলেও কিন্তু একই কাহিনী ঘটে, উপরের দিকে চলে আসে, তখন এটা কিডনির জন্য ক্ষতির কারণ হয়। তাহলে পাথর হলে তো বেরই হচ্ছে না, তখন কিডনি নষ্ট হয়ে যায়। এই জন্য পাথর হলে ডাক্তাররা খুব তাড়াতাড়ি অপারেশন করে নিতে বলে, দেরি করতে নিষেধ করে। হ্যাঁ, যে এবং হচ্ছে যে সুস্থ অবস্থায় কখনো তোমরাও অলসতা করে প্রস্রাব আটকায় রাখা যাবে না, তাই না? এই জন্য আজকাল তো ধরো বাসে গেলেও তুমি কারো প্রস্রাব চাপলে কিন্তু বাস থামাই দেয়, কোনো একটা পেট্রোল পাম্প এরকম, তাই না? আবার হচ্ছে যে অনেক সময় রাস্তাঘাটেও যদি হয় তাও অনেক সময় থামাই। অনেক সময় মেয়েদেরও দেখেছি এরকম, যে একবার পিকনিকে গেছিলাম, তখন মনে করো যে কলেজ থেকে আর কি, তো তখন এরকম হয়েছিল যে আস্তে আস্তে রাত হলো 11টা, সাড়ে 11টা বাজছিল, এরকম অনেক রাত্রে 11টার দিকে খুব জোরে প্রস্রাব চেপে গেছে এক মেয়ে। তো সে বলছে আমার খুব জোরে চেপে গেছে, থামানো হয়েছে মাঠের ভিতরে। মাঠের ভিতরে থামানোর পরে একটা কুড়ি ঘর মতো সেখানে গেল আর কি, যে প্রস্রাব করে আসলো। এক হিসাবে ভালো, আটকায় রাখা ভালো না। হ্যাঁ, লজ্জা করারও কোনো বিষয় না, এগুলো যেহেতু ক্ষতির কারণ, তাই না? তাহলে এছাড়া এখানে আরেকটা কথা আছে দেখো, যে যেটা তোমরা বুঝবা না, কোলন ক্যান্সার এটা বুঝবো, তাই না? বৃহদান্ত্রিক ক্যান্সার হওয়া। আর সার্ভিক্স ক্যান্সার, সার্ভিক্স মানে হলো জরায়ু বোঝায়, জরায়ু ক্যান্সার হলে সার্ভিক্স মানে হলো জরায়ু, সার্ভিক্স মানে হলো জরায়ু। হ্যাঁ, তারপরে দেখো বৃক্ক বিকলের লক্ষণ, কি কি থেকে তুমি বুঝবা যে তোমার বৃক্ক নষ্ট হয়ে যাচ্ছে? তার এটাও সিকিউ, বৃক্ক বিকলের লক্ষণ, এটাও সিকিউ।
বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণ এবং লক্ষণ দুটাই সৃজনশীল। তারপর এটাও কিন্তু সৃজনশীল যে বৃক্কের তাৎক্ষণিক বিকলে করণীয় বা প্রতিকার বা চিকিৎসা ও প্রতিকার, এটাও সৃজনশীল। হ্যাঁ হ্যাঁ, না এগুলো সোজা তো। হ্যাঁ 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 সেটাই। আচ্ছা এখন দেখো যে বৃক্ক বিকলের লক্ষণগুলো এক হিসেবে কিন্তু বানায় লেখা যায়, একটুখানি রিডিং করলেই তুমি মোটামুটি বানায় লিখতে পারো। তবে কিছু বিষয়গুলো অতিরিক্ত লিখতে পারো, যেমন হলো যেটা এই বই নাই কিন্তু আমরা হায়ার লেভেলে পড়ছি যে বৃক্ক যদি নষ্ট হয় সবার আগে যে সিমটমটা তোমার দেখা দেবে সেটা হলো চোখের পাতা ফুলে যাবে সবার আগে। হ্যাঁ হ্যাঁ ফুলে যাবে, মানে ফুলে যাওয়া, নিচে উপরে চোখের পাতা ফুলে যাবে, দুই চোখেরই। হ্যাঁ না, চোখ ফুলে সাধারণত যে কোনো এক চোখে হয়, আর এটাতে কিডনি নষ্ট হলে দুই চোখ একসাথে। তারপরে ধরো পা হাত এগুলো ফুলবে, ওটা পরে হবে, এক চোখ না দুই চোখ, এবং ব্যথাবিহীন অবস্থায় ফুলে যাবে। তো তারপরে তোমার হাত পায়ে তোমার হচ্ছে পানি জমবে। তারপরে কি হবে, হাত পায়ে পানি প্রথমে এটা হবে, মানে চোখের পাতা ফুলে যাবে নিচে উপরে, প্রথমে এটা হলো, এটার এক সপ্তাহ পরে হাত পায়ে পানি জমবে। তারপরে কি হবে, খুব ঘুম ঘুম চাপবে, বমি বমি ভাব হবে, ক্ষুধা মন্দা হবে, খাইতে এটাতে ইচ্ছা করবে না, খাওয়ার প্রতি অরুচি হবে, এই সমস্ত সমস্যা দেখা দেবে। তাহলে সবার আগে কিন্তু এই চোখের এই লক্ষণ। এই জন্যে চোখে যদি কিছু হয় তাহলে অবহেলা করাই যাবে না। যদি দুই চোখে হয় তাহলে তো বুঝেই নিতে হবে তোমার কিডনির উপরে কোনো প্রেশার পড়ছে। স্যার এই যে চোখের পাপড়ি পড়ে যায় যেটাকে টসিস বলে, এটা হলে কি কিছু হবে? না, এটার সাথে কিডনির প্রশ্ন। হ্যাঁ ওটা তোমার ওখানে চোখের পাতার পুষ্টির সমস্যা, ওখানে পুষ্টিগুলো সাপ্লাই হচ্ছে না। তাহলে বৃক্ক লক্ষণের মধ্যে তোমার কারো যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তারপরে রক্ত পায়খানা বা বহুমূত্র রোগ, এগুলোও কিন্তু ডায়াবেটিসের জন্যে, ডায়াবেটিস বলছি, বৃক্ক বিকলের প্রধান লক্ষণের মধ্যে পড়ে যায়। ও আরেকটা বড় বিষয়, কোমরে ব্যথা হবে, কিন্তু সেই কোমরে ব্যথাটা কোথায় হবে, পিছন দিকে হবে, পিছন দিকে। এটাও কিন্তু বৃক্ক লক্ষণের কারণ, তবে এটা পরেই হয়, সবার আগে এটা হয়, সবার আগে চোখের পাপড়ি ফুলবে, তারপর হাত পা, এবং একই সাথে কোমরে ব্যথা। কোমরে অনেকের এখানে ব্যথা করে, তখন ভাবে যে আমার কিডনির সমস্যা হলো না, এইখানে ব্যথা, কিডনির কোনো সমস্যা না, পিছন দিকে, তাই না? হ্যাঁ এই যে পিছন দিকে। তা আমরা তো জানি দুই কিডনির মধ্যে যেখানে লিভার থাকে আমাদের ডান দিকে, তাহলে এই লিভার থাকার কারণে একটু নিচের দিকে, তাই না? তাহলে এটা একটু নিচে, এটা একটু এরকম জায়গাতে যদি ব্যথা করে, পিছন দিকে যদি ব্যথা করে, যে কোনো একটাতেও একদিকেও করতে পারে, মানে একটা কিডনিতে ইনফেকশন হয়েছে, একটা কিডনিতে ইনফেকশন হলে আরেকটা ছড়াই যায়, দ্রুততার সাথে চিকিৎসা করতে হয়। কিডনি এমন একটা বিষয় যে এটা তোমার হচ্ছে যে আসলে এটার কারণে মানুষের মৃত্যু প্রায় নিশ্চিতই হয়ে যায়। কারণ হলো যে কিডনি যখন তোমার ট্রান্সফার করা হবে, যদি করাও হয়, তো ওটা তো অনেক ব্যয়বহুল, 20-25 লাখ খরচ। আবার টিস্যু ম্যাচ করবে কিনা সেটা তো একটা ব্যাপার, টিস্যু ম্যাচ না করলে তো নিতে পারবে না। আবার টিস্যু ম্যাচ করার পরেও যে কিডনি যখন সংযোজন করা হয়, তখন কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয়। কেন খেতে হয়? এক ধরনের ওষুধ আছে, হ্যাঁ হ্যাঁ, স্টেরয়েড নামে এক ধরনের ওষুধ আছে। এই ওষুধটা তোমার খাওয়ানো হয় ওই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকারী যে শ্বেতকণিকাগুলো আছে তাদেরকে দুর্বল রাখার জন্য। তারা যদি দুর্বল থাকে তাহলে ওই যে বহিরাগত যে কিডনি ওইটাকে ধ্বংস করার চেষ্টা করবে না। তারা যদি শক্তিশালী থাকে তাহলে চিনে ফেলবে, বুঝে ফেলবে যে না, টিস্যু ম্যাচ করলো, এটা আমার আগের যেটা ছিল সেটা মনে হচ্ছে না, তখন ওই কিডনি নষ্ট করে ফেলবে। তখন কি করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতার যারা বাহিনী তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়। এতে কি হয়, তার নানান অসুখ বিসুখ লাগিয়েই থাকে। তাহলে কি লাভ হলো কোনো? এমনি মনে অন্য হবে, নানান অসুখ বিসুখ তার লাগিয়ে থাকবে সবসময়, সর্দি কাশি জ্বর হতেই থাকবে, ডায়রিয়া হতেই থাকবে। তাহলে কত কষ্টের জীবন না? এই জন্যই কি আল্লাহ যে একবার দিয়েছে, এটা হলো যত্ন করে রাখতে হবে, তাই কি না? পানি যেমন কম খেলেও কিডনির সমস্যা হয়। পানি ধরো তুমি অলসতা করে খাচ্ছ না, পানি কম খাও, কিডনির একটা নষ্টের কারণ পানি কম খাওয়া। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে, আর ছাত্র জীবনে সাধারণত মানুষের খুব বেশি ওয়েট হয় না, এই যখন চাকরি জীবনে চলে যায় তখন ওয়েট বাড়তে শুরু করে। আচ্ছা, তাহলে এগুলো সোজা পারবা।
এরপরে দেখো বৃক্কের তাৎক্ষণিক বিকলে করণীয়, আমি এখানে মেনগুলো বলছি, এটা পড়লে বুঝতে পারবা যে বৃক্ক বিকলের প্রতিকারে বিশেষজ্ঞ ডাক্তাররা মানে এটা প্রতিকারে কি কি করতে হবে সেটা এখানে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, যে মূলত যে আমাদের যেন রক্তচাপ ঠিক থাকে, ডায়াবেটিস হলে এর চিকিৎসা করাতে হবে, খাবার দাবারের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, আমাদের ইলেকট্রোলাইট যেমন ডাবের পানি, অনেকে মনে করে এটা তো খুব পুষ্টিকর বিষয়, তাই না? তাই মনে করে তুমি যদি ডাবের পানি একদিনেই 2-3 গ্লাস খাও, এটা তোমার বৃক্কের জন্য ক্ষতির কারণ। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে, ওটা আবার ওই কিডনির জন্য সমস্যা, বেশি পটাশিয়াম। হ্যাঁ, তো এই জন্যে যে অনেক ভালো জিনিসের আবার সাইড এফেক্ট আছে। ডাবের পানি খুবই পুষ্টিকর, কিন্তু সেটা ওষুধের মতো, 1 গ্লাস সর্বোচ্চ, একবারে একই দিনে 2 গ্লাস খাবা, কিডনির জন্য সমস্যা। আচ্ছা স্যার, না, এটা অবশ্য হঠাৎ একদিন খাইছে ওটা হয়তো না, কিন্তু প্রায় প্রায় যদি এটা অভ্যাসে করে দেয় তাহলে অবশ্যই কিডনির উপরে প্রেশার পড়বে। হ্যাঁ, স্যার জন্ডিস হলে কি ডাবের পানি খাওয়া যায়? হ্যাঁ, জন্ডিস হলে ডাবের পানি খাওয়া যাবে, সমস্যা নেই। খালি হচ্ছে কিন্তু ওই যে ইয়ে করা যাবে না, মানে ওই যে বললাম যে 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাওয়া যাবে না। তো এটা হলো মানে কিডনির জন্য ক্ষতির কারণ। তো পুষ্টিকর খাবারেরও আবার নিয়ম আছে, ওই যে ইলেকট্রোলাইটের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, মানে আয়নগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আবার ঝামেলা আছে। তাহলে এগুলো তো সোজাই। এবার আমরা চলে আসি ডায়ালাইসিস। এইখানে ডায়ালাইসিসটাও কিন্তু সৃজনশীল, আর অল্প একটু আছে তো। বৃক্কের প্রাথমিক বিকল নির্ণয়, এটা তো এমসিকিউতে লাগবে। হ্যাঁ, এমসিকিউ দিলে পড়ে রাখবে, এমনি আসে না এটা অবশ্য। ডায়ালাইসিসের প্রথমে আমরা জানি যে ডায়ালাইসিসের বাংলা অর্থ কি। ডায়া মানে থ্রো, হ্যাঁ, ডায়া মানে থ্রো। থ্রো মানে বোঝায় ভিতর থেকে কোনো কিছু বের করে ফেলা, ভিতর থেকে কোনো কিছু বের করে ফেলা। তো এখন দেখা যায় যে বজ্র উপাদানগুলা অন্য কোনো যৌগের সাথে একীভূত হয়ে থাকে, সেখান থেকে বিচ্ছিন্ন করে এটা হলো একটা যন্ত্রের মাধ্যমে, কৃত্রিম যন্ত্রের মাধ্যমে বের করে ফেলা হয়। তো এই জন্যে ভিতর থেকে বের করে ফেলা হয়, ওই যে বজ্র পদার্থ সেটাকে বিগলন করা হয়, ভেঙে ফেলা হয়। তো এই জন্য ডায়ালাইসিস মানে বোঝায় যে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বজ্র পদার্থগুলোকে কোনো কিছুর ভিতর দিয়ে বের করে ফেলা, বজ্র পদার্থগুলোকে কোনো কিছুর ভিতর দিয়ে বের করে ফেলা, এটাই হলো ডায়ালাইসিসের মূল কথা। এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন আছে, দেখো অ্যাজোটিমিয়া। অ্যাজোটিমিয়া দেখছো? অ্যাজোটিমিয়া, অ্যাজো মানে কি বলতো? নাইট্রোজেন জাতীয় বুঝায়। অ্যাজো মানে নাইট্রোজেন জাতীয় উপাদান বোঝায়, অ্যাজো মানে নাইট্রোজেন জাতীয় উপাদান বোঝায়। তাহলে অ্যাজোটিমিয়া, মিয়া মানে কি রক্ত, তাহলে নাইট্রোজেন জাতীয় রক্ত। এই যে বলছে রেচন, রক্তে রেচন বজ্রের বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটিমিয়া বলা হয়। রক্তে রেচন পদার্থ বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটিমিয়া বলা হয়। মানে কি? তার মানে অ্যাজো মানে কি? নাইট্রোজেন জাতীয় রক্ত, অ্যাজোটিমিয়া মানে নাইট্রোজেন জাতীয় রক্ত। তাহলে রক্তে নাইট্রোজেন বৃদ্ধি পাওয়াই হলো অ্যাজোটিমিয়া, রক্তে নাইট্রোজেন বৃদ্ধি পাওয়াই হলো অ্যাজোটিমিয়া। মনে থাকবে? আচ্ছা, আরেকটা কথা বলা আছে যে দেখো যে এরপরে ইউরেমিয়া। তাহলে মানুষের যে হ্যাঁ হ্যাঁ, ইউরেমিয়া মানে কি বলতো? ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, মানে মিয়া মানে রক্ত, ইউরেমিয়া মানে কি? ইউরিয়ার পরিমাণ, রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়াটাই আসলে ইউরেমিয়া। এখানে একটা বৈজ্ঞানিকের নাম আছে, সাল লাগবে না, জর্জ হাস সর্বপ্রথম ডায়ালাইসিস প্রক্রিয়ার প্রবর্তন করেন। জর্জ হাস, পাইছো? আচ্ছা, এরপরে দেখো বৃক্কের তাৎক্ষণিক বিকল চিকিৎসায় 2 ধরনের ডায়ালিসিস আছে, একটা হলো হিমোডায়ালিসিস আর একটা হলো পেরিটোনিয়াল। তো হিমোডায়ালিসিসটা আগে আমরা জানি যে হিমোডায়ালিসিসটা কি। তো আমরা তো বুঝতেই পারছি যে হিমো মানে হলো রক্ত, তাই না? তাহলে ডায়ালিসিস মানে হলো থ্রো, তার মানে হলো যে রক্তগুলা বাইরে থ্রো করব এবং বজ্র পদার্থকে ভেঙে ফেলব। তাহলে রক্তগুলোকে বাইরে থ্রো করব এবং বজ্র পদার্থকে ভেঙে ফেলব, এই জন্য এর নাম হচ্ছে হিমোডায়ালিসিস। তাহলে প্রথমে হিমোডায়ালিসিস বিষয়টা একটু দেখি। হিমোডায়ালিসিস ছবির দিকে তাকাও, যদিও পরীক্ষায় ছবি আঁকা আসে না। তো যেটা করা হয়, হ্যাঁ সিকি হিসেবে আসে, যেটা যেটা করা হয়, আমাদের ধরো হাত, তো আমাদের হাতের ধমনী শিরা তো দুটোই থাকে, তাই না? আমাদের হাতের ধমনী শিরা দুটোই থাকে। তো আমাদের হাতের দুটোই আছে, মনে করো এখানে ধরো আমাদের
আবার আরেকটা হাতের অংশ। তো সাধারণত যেটা করা হয় হাতের এরকম জায়গাতে এইখান থেকে একটা ধমনী, এখানে তো ধমনী আছে, ধর এটা একটা ধমনী, আর এখানে একটা আছে শিরা, মনে করো এখানে আছে শিরা। তাহলে প্রথমে যেটা করা হবে, ধমনীর এখানে একটা ক্যাথেটার, ক্যাথেটার বলতে বোঝায়, ক্যাথেটারের সরল বাংলা অর্থ কিন্তু এটা বোঝায় দেহ থেকে কোনো কিছু বের করার জন্য যে তারটা ব্যবহার করা হয় তাকে ক্যাথেটার বলা হয়। দেহ থেকে কোনো কিছু বের করার জন্য যে তারটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্যাথেটার। ক্যাথেটার হলো এমন তার যেটা দিয়ে কি করা হয়, দেহ থেকে কোনো কিছু বের করে ফেলা, এটাই হলো ক্যাথেটার। হ্যাঁ, সাধারণ তার না। এই তারটা কেন ব্যবহার করছি, দেহের থেকে কিছু বের করে ফেলবো। এখানে বের করে ফেলা বলতে যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা বের করে ফেলবো, তাই না? তো এখন যে তাহলে আমি ধমনীর, এই ধমনীর এখান থেকে ধরো ধমনীর এখানে একটা নিডল দিয়ে, নিডল মানে সুই, তাই না? তারপরে একটা টিউব থাকে, কিন্তু সুই তারপর কোনো একটা টিউব, টিউবটা কিন্তু ধরো এটা হলো টিউব, তবে টিউব, এই টিউবটা কিন্তু একটা ডায়ালিসিস যে দ্রবণ, ডায়ালিসিস যে দ্রবণ আছে সেই ডায়ালিসিস দ্রবণের মধ্যে দিয়ে দিব। ধরো এটা হলো ডায়ালিসিস দ্রবণ, এর মধ্যে দিয়ে দিলাম। আবার তারপরে আবার শিরার মধ্যে কিন্তু আবার এইভাবে করে আবার শিরার মধ্যে আবার ঢুকাই দিচ্ছি। তাহলে এখন ধমনীতে কেন দেওয়া হয়, ধমনীতে কেন দেওয়া হয় বলতো? ধমনীতে প্রেসার থাকে বেশি, ধমনীতে রক্তের প্রেসার থাকে বেশি, এই জন্য একটা তার কি করলাম ধমনীর মধ্যে দিলাম, আর একটা তার অপর দিক দিয়ে শিরার মধ্যে দিলাম। ঠিক আছে? তাহলে এখন রক্ত এই পথে যাওয়ার পথে যখন এখানে ছিদ্র পাবে, সিরিঞ্জ হবে, তখন তো রক্ত ওর মধ্যে চলে যাবে, এর মধ্যে দিয়ে যাবে, যায় এইখানে কিন্তু ডায়ালিসিস আছে। ডায়ালিসিস মানে হলো ডায়ালিসিস করা হয় যে দ্রবণ দিয়ে তাকে ডায়ালিসিস বলা হয়। তো এই যে ডায়ালিসিস আছে, এই ডায়ালিসিসের তরল, এটা তো তরল একটা তরল উপাদান, এটা একটা তরল উপাদান, কিন্তু এই তরল উপাদান কিছুটা প্লাজমা বা রক্তরসের মতো আর কি। হ্যাঁ, এখন রক্ত যখন এর মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কি হয়, এইখানে যে রাসায়নিক উপাদানগুলো আছে তার মধ্যে রক্তের বজ্র পদার্থগুলো যেমন বুকের মধ্যে এর মধ্যে ছেড়ে দেয়। এখানে কিন্তু তারটা আবার অনেকগুলা ভাঁজ দেওয়া আছে, মানে শুধু এরকম না, ভিতরে কিন্তু অনেক ভাঁজ আছে, ভিতরে অনেক এরকম ভাঁজ করা আছে, ভাঁজ করে তারপরে এখানে ঢোকানো হয়েছে। কেন ভাঁজ? যাতে অনেক জায়গা থেকে এগুলো কিন্তু অর্ধবদ্ধ পদ্মার মতো কাজ করে, রক্তচালকের মতো কাজ করে। হ্যাঁ, তাহলে যখন আসবে এসে এখানে যে তরল আছে, এই তরলের মধ্যে রক্তের যে বজ্র পদার্থ সেটা এই তরলের মধ্যে ফেলাই দিবে, দিয়ে দিবে। হ্যাঁ, এবং কিছু ভালো উপাদান রাখা হয় যেটা রক্ত মধ্যে ঠিকভাবে তৈরি হচ্ছে না, ভালো উপাদান আবার চলে যায়। তাহলে এবার তো ফ্রেশ রক্ত হয়ে গেল, কারণ যা বজ্র পদার্থ ছিল ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সেটা তো দিয়ে দিল, ফ্রেশ রক্ত আবার সেটাতে চলে গেল, তাই কি না? এখন এটার নিচে কিন্তু আরেকটা মেশিন থাকে, যে মেশিনটার কাজ হলো যে যখন এটা বেশি, বজ্রটা যখন বেশি হয়ে যায় না, তখন সেটাকে ফেলে দেওয়ার জন্য একটা যন্ত্র থাকে, বজ্রটা বেশি হয়ে গেছে এটা ফেলে দিতে হবে, তাই না? আর আরেকটাতে হলো ভালো উপাদান আবার এর মধ্যে দেওয়া হয়, আরেকটাতে কি করা হয়, ভালো উপাদান আবার দেওয়া হয়। এইভাবে 4-5 ঘন্টা কি করা হয়, হিমোডায়ালিসিস করা হয়। 4-5 ঘন্টা করলে তারপরে তোমার ইয়ে হবে, মানে রক্ত পরিষ্কার হবে। তাহলে এটা কিন্তু অনেক সময়, অনেক কষ্টদায়ক, মানে এই রোগটা হওয়া অনেক কষ্টদায়ক হলো না, এই রোগটা হওয়া অনেক কষ্টদায়ক, কারণ হলো 4-5 ঘন্টা, তাও আবার কি একদিন করলে তো হবে না, সপ্তাহে 2-3 দিন করা লাগে, সপ্তাহে 2-3 দিন করা লাগে। তাহলে আবার বলি যে ধমনীতে কেন প্রথমে দেওয়া হলো, কারণ ধমনীতে রক্তের প্রেশার বেশি থাকে, কারণ ধমনী তো লুমেনটা খুব চিকন না, বলেছি না, ধমনীর লুমেন কি হয় খুব চিকন, যে ধরো ধমনীর লুমেন হলো এরকম চিকন, তাই না? আর শিরার লুমেন কি, এটা কিন্তু অত মাংসলো হয় না, অনেক বড়, তাহলে এটা চিকন হলে এখানে রক্তের প্রেশার বেশি থাকবে না, তো রক্তের প্রেশার বেশি থাকবে। ধমনীর সরল বাংলা অর্থ কি বলতো? ধমনীর সরল বাংলা অর্থ কি? ধমনীর সরল বাংলা অর্থ কিন্তু রাস্তা, বুঝছো? ধমনীর সরল বাংলা অর্থ রাস্তা। তাহলে এই কারণে আমরা ধমনীতে নিডলটা ঢোকালাম, ধমনীর রক্ত যাওয়ার পথে ফোর্সের কারণে এর মধ্যে আসলো, এসে এখানে ডায়ালিসিস আছে, তাই না? ডায়ালিসিস এমন ধরনের দ্রবণ, রক্তের প্লাজমা বা রক্তরসের মধ্যে সেটা, এটা প্যাঁচানো অনেক তার,
তার দিয়ে রক্ত যখন আসে তখন ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে রক্তের বদল পদ্ধতি এর মধ্যে দিয়ে দিল, তাই না? দিয়ে দিল, তারপরে হলো ভালো রক্তগুলা আবার কিন্তু শিরাতে চলে যাচ্ছে, ক্রমে এটা নষ্ট হয়ে যায়, তখন এটা ফেলে দেওয়া হয়, আবার নতুন ভালো ডায়ালাইসিস এর মধ্যে দিয়ে দেওয়া হয়। এইভাবে ডায়ালাইসিসটা কি ওটা একটা দ্রবণ, এটা একটা দ্রবণ। এই গোটাটা একটা পাত্রের মতো একটা মেশিন, অনেক বড় দেখতে, অবশ্যই প্রায় এত বড়, হ্যাঁ, ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু এত বড় হয়। হ্যাঁ, তো এটা ওই শুয়ে শুয়ে দেয়, শুয়ে শুয়ে আর কি দিতে হয়, কারণ তাছাড়া তো বসে অত সময় 4-5 ঘন্টা শুয়ে থাকলে আবার রক্ত সঞ্চালন ভালো হয়, রক্ত সঞ্চালন শুয়ে থাকলে ভালো হয়। এভাবে করে হিমোডায়ালিসিস করা হয়। আরেকটা হলো এখানে কিন্তু ডায়ালাইসিসের উপাদান আছে, এই উপাদানগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। এখন দেখো আরেকটা ডায়ালাইসিস আছে, সেটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কি? আমরা তো জানি আমাদের যে পরিপাক তন্ত্র আছে, সেই পরিপাক তন্ত্রের বাইরে, এটা আমাদের পরিপাক তন্ত্র, তো পেটে এখানে পাকস্থলী, তাই না? তো আমরা জানি আমাদের দেহ প্রাচীর, সেই দেহ প্রাচীরের পাশ দিয়ে কিন্তু আরেকটা পর্দা আছে, তাই না? এটা মনে করো সেই পর্দা, আরেকটা পর্দা আছে, এই জায়গাটা তো গোটা ফাঁপা ফাঁপা জায়গা। তো সেক্ষেত্রে কি করা, পেরিটোনিয়ালের ক্ষেত্রে একটা টিউব এই গহ্বরের মধ্যে দিয়ে দেওয়া, এই গহ্বরের মধ্যে টিউব, এখানে কিন্তু ডায়ালাইসিস দ্রবণ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমাদের পেটের মধ্যে একটা ছিদ্র করে তোমার হচ্ছে যে একটা ব্যাগ মতো থাকে, সেখানে ডায়ালাইসিস দ্রবণ থাকে, সে কিন্তু বসে থাকতে পারবে, পেপার বই পুস্তক সব করতে পারবে, হ্যাঁ, আবার ধীরে সুস্থে হাঁটতেও পারবে, এরকম করে সিস্টেম করা। এতে সময় নষ্ট কম হয়, বাড়িতে এসে এটা করতে পারবে। 6 ঘন্টা ধরে রাখতে হয়। না, ওটা খুব বড় হয় না, ছোট হয়, হ্যাঁ, যে এইটুক সাইজের হয় ব্যাগটা। তো এখন যখন তুমি এর মধ্যে দিয়ে দিলা, তখন গোটাটা তো দ্রবণ হয়ে গেল, হ্যাঁ, দ্রবণ হয়ে গেল না? এই যে দ্রবণ হয়ে গেল, তখন কি হয়, এই দ্রবণগুলা, এই যে পেরিটোনিয়াল পর্দা, এটার নাম হলো পেরিটোনিয়াল পর্দা, বলেছি না যে এর আগে বলেছি পেরিটোনিয়াল পর্দা। আমরা তো জানি পেরি মানে চারপাশ, আর টোনিয়াল কথা হচ্ছে টেনশন থেকে, মানে কি চারপাশে চাপ রক্ষা করে, চারপাশে চাপ রক্ষা করে কি হবে, কেউ যদি ঘুষি মারে ডাইরেক্ট পরিবর্তনতে লাগবে, ফাঁকা আছে, ফাঁপাতে আটকে যাবে, লিভার ক্ষতি হবে না। সিলম বলে, সিলম মানে তো দেহ গহ্বর, এই ফাঁপা অংশকে বলা হয় দেহ গহ্বর বা সিলম, দন্তের সাথে, তাই না? হ্যাঁ, তাহলে এই সিলমটা আছে কেন? ওই যে আমাদের উপকারের জন্য। তো কেউ যদি পেটে ঘুষি মারে ডাইরেক্ট লিভারে লাগবে না, ডাইরেক্ট পাকস্থলীতে লাগবে না, এই জন্য তো এই প্রোটেকশনের জন্য আছে। এটা দেখবা যে গরু ছাগল যখন করে না জবাই, তখন দেখবা সামনে আসে না, দেখবা যে পেট কাটার পরে চামড়া খুলে ফেলার পরে তারপরে আবার চামড়া যখন কাটে তখন হাত ঢোকা দেয় না, তার মানে ওখানে ফাঁকা আছে। ভুঁড়ির সাথে চামড়া দিয়ে লাগানো থাকবে তাহলে হাত ঢোকানো যেত না, তাই না? ফাঁকা আছে বলেই তো হাত ঢোকানো যায়, দিয়ে ভুঁড়ি বের করে না। তো মানুষেরও তাই, মানুষের এখানে ফাঁকা আছে, এই গোটা ফাঁকা জায়গাতে ডায়ালাইসিস দ্রবণ দিয়ে দিলাম। এখন পেরিটোনিয়াল পর্দা যেটা আছে তার মধ্যে প্রচুর রক্তজালক থাকে, তার মধ্যে প্রচুর রক্তজালক থাকে। তাহলে ওই রক্তজালকের মধ্যে এই যে তরল আছে, রক্তজালকের মধ্যে যে বজ্রগুলো আছে সেই তরলের মধ্যে আসতে থাকে, বুঝতে পেরেছো? তরলের মধ্যে আসতে থাকে, বজ্রগুলো তরলের মধ্যে আসলো। তারপরে এটাকে আবার নিচের দিকে আবার ড্রেন করা আছে আরেকটা পাইপ দিয়ে, এই বজ্রগুলো ফেলে দিয়ে আবার নতুন আবার ভরা যাবে, ওটা সিপি খুলে ওর মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার চললো এইভাবে। এটা একটু খরচ বেশি, তবে এটা একটু মানে সুবিধাজনক। তুমি চাইলে ওই সিপি নিয়েও তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো বা বসে থাকতে পারো, এরকম। পেরিটোনিয়ালের ব্যাপারটা বুঝলাম ফাহমিদা, না? বুঝতে পারছো পেরিটোনিয়ালটা? কারো কোনো কোশ্চেন আছে পেরিটোনিয়াল নিয়ে? ফাহমিদা, দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসিস সিস্টেম করা যাবে, মানে দ্রবণটা পাল্টানোর বলছে। তাহলে এই দুই রকমের আছে, আর অল্প আছে। আজকে শেষ করবো না আগামী দিন শেষ করে সাথে যাবো, বলো? আচ্ছা, আগামী দিন শেষ করে আমরা সাথে যেতে পারবো, হ্যাঁ, আগামী দিন শেষ করে আমরা 7 অক্টোবর চলে যাবো। তোমাদের তো কারো কারো পরীক্ষা চলছে, তাহলে আগামী দিন শেষ করে 7 শুরু করবো। আমাদের জন্য ভালো হবে, 7 প্রথম দিকে করতে পারবো। তাহলে আজকে একটু সময় আছে, একটু তুমি দেখা